এসিপি স্যার, আপনি যে এই প্ল্যানটা বানিয়েছেন না, সেটা একদম সঠিক। আর আপনি আমাদের যা যা প্রিকশনস নিতে বলেছিলেন সব নেওয়া হয়ে গেছে। ভেরি গুড। আর নেওয়া উচিত জগমোহন বাবু, কারণ ক্রিমিনালরা আজকাল এত চালাক হয়ে গেছে, নতুন নতুন পদ্ধতি খোঁজে চুরি করার জন্য। এমনিতেও আপনার এই এক্সিবিশনে পৃথিবীর সব থেকে সুন্দর আর মূল্যবান মুকুট, যেটা ইজিপ্টের, সেটাও আসছে। আর সিকিউরিটি তো কি আর বলবো এসিপি স্যার, এই মুকুটটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তা কি আর করা যাবে, মিউজিয়াম যখন, তো বিদেশ থেকে জিনিস তো আসবেই। আর এমনিতে এখানকার লোকদের এরকম একটা মূল্যবান জিনিস দেখার সুযোগ পাওয়া উচিত। একদম ঠিক বলেছেন, আর সেটা পাওয়া উচিত। না হলে জানা যাবে কি করে যে বাইরের দেশে কেমন আর্ট আছে বা সংস্কৃতি আছে, তাই না? তাছাড়া ওই মুকুট আপনার এই এক্সিবিশনে কতদিন থাকবে? মাত্র একদিন। মাত্র একদিন? তার মানে তো অনেক ভিজিটার্স আসবে সেটাকে দেখার জন্য। কম করে 3 থেকে 3,500 লোক তো আসবেই। তাহলে জগমোহন বাবু, আমি যেভাবে বলেছি সেভাবেই সিকিউরিটি রাখবেন। ইয়েস স্যার। যেখানে যেখানে সিকিউরিটি গার্ডের দরকার সেখানে সেখানেই রাখবেন। এমন কোনো ছোট জায়গা যাতে না থাকে যেটা নজর এড়িয়ে যায়। রাইট স্যার। এক্সকিউজ মি, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? কোথায়? ঠিক আছে, ওকে। কি হয়েছে এসিপি স্যার? কি বলবো জগমোহন বাবু, কি যে হচ্ছে। ইম্পেরিয়াল বিল্ডিং এ বোম রাখা হয়েছে। ও মাই গড। অভিজিৎ, লেটস গো। আসি। অল দ্য বেস্ট স্যার। মনে হয় আমরা আসার আগে বিল্ডিং খালি করা হয়েছে। এটা খুব বুদ্ধিমানের কাজ করেছে। ফ্রেডি, একটা কাজ করো, ভেতরে গিয়ে দেখো কেউ আটকে আছে কিনা, কোনো বয়স্ক বা অসুস্থ মানুষ। ইয়েস স্যার। বাই দ্য ওয়ে, বম্ব স্কোয়াডকে ফোন করা হচ্ছে? হ্যাঁ স্যার, ফোন করে দিয়েছি, ওরা যে কোনো সময় এসে পড়বে। আচ্ছা, মেয়েটা কি বলেছিল যখন ফোন করলো? ও বলেছিল ইম্পেরিয়াল হাইটস বিল্ডিং এ বোমা রাখা আছে, কিন্তু কোথায় রাখা আছে এক্স্যাক্টলি সেটা জানা নেই। অদ্ভুত বিষয়, কোনো ওয়াচম্যানও দেখতে পাচ্ছি না। মনে হয় প্রাণ বাঁচানোর জন্য ওরাও পালিয়েছে। স্যার, পুরো বিল্ডিং চেক করে ফেলেছি, একটা পাখি পর্যন্ত নেই। একটা কাজ করা যাক, পুরো বিল্ডিং ভালোভাবে চেক করি, দেখি বম কোথায় রাখা আছে। রেডি, তুমি উপরে গিয়ে দেখো, আমি এদিকটা দেখছি। এই শব্দটা কোত্থেকে আসছে? বোমা এতেই আছে। হ্যাঁ দয়া। বোমা পাওয়া গেছে। কি, বোম পাওয়া গেছে? কোথায় আছে? আমি এখানে সেকেন্ড ফ্লোরে আছি, ইলেকট্রিক রুমে। এখানে চলে এসো। সেকেন্ড ফ্লোর, লেটস গো। হ্যাঁ দয়া। অভিজিৎ, বোমা বোমা এতেই আছে, এই সুটকেসের ভেতরে। জানি না ফাটতে কত সময় নেবে। এই বম্ব স্কোয়াডের লোকেরা এখন আসেনি। কাজল, বাইরে বেরিয়ে দেখো, এই বিল্ডিং এর আশেপাশে একজনও লোক যেন না থাকে। সবাইকে সরিয়ে দাও। বোঝা যাচ্ছে না বোমাটা কতটা পাওয়ারফুল। ইয়েস স্যার। একটা কাজ করি, এই সুটকেসটাই বাইরে নিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান স্যার, রেখে দিন, বম্ব স্কোয়াডকে আসতে দিন। ফ্রেডি। ফ্রেডি, তাতে দেরি হয়ে যাবে।
খুব ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। দেখুন, এটার মধ্যে বম আছে। ও মাই গড, বোম ফাটতে মাত্র আর 10 সেকেন্ড বাকি 10 আছে। মিনিট? কিছু করুন, তাড়াতাড়ি করুন। আরে জলদি করুন। এটা কোনো বোম টোম নয় স্যার, এটা একটা নকল সার্কিট। মানে কেউ ভয় দেখানোর জন্য এসব করলো? এটা কি? এটা শুধু ট্রেলার, পুরো ফিল্ম এখনো আসতে বাকি আছে, তাও বড় পর্দায়। এর মানেটা কি? অভিজিৎ, আচ্ছা কেউ আমাদের সঙ্গে কোনো মজা করার চেষ্টা করছে না তো? কিছু বলতে পারছি না দয়া। হ্যাঁ কাজল। স্যার, এখানে একটা বেওয়ারিশ গাড়ি পাওয়া গেছে। কি? কোথায়? স্যার, বেসমেন্টে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। ওকে স্যার। কাজল ফোন করেছিল, একটা বেওয়ারিশ গাড়ি বেসমেন্টে দাঁড়ানো। চলো দেখি গিয়ে। আসুন স্যার। স্যার, এদিকে। স্যার, এই যে গাড়ি। যখন আমরা এখানে এলাম তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমিও ভয়ে পালিয়ে গিয়েছিলাম স্যার। ভয়ে পালিয়ে গেছিলে? ফিরে এলে কেন? আমি তো এটাই দেখতে এসেছিলাম যে এখানে কেউ থেকে যায়নি তো। আপনারা এক কাজ করুন, দেখুন তো এই গাড়িতে কোনো বম টম রাখা আছে দেখছি কিনা। স্যার। কার গাড়ি এটা? স্যার, এই গাড়ি এখানকার কোনো মেম্বারের নয়, হয়তো বাইরের কারোর হবে। বাইরের গাড়ি? তুমি দেখোনি গাড়িটা এখানে কে পার্ক করেছে? হ্যাঁ, না স্যার। অদ্ভুত বিষয়। না স্যার, গাড়িতে তো কোনো বোম নেই। কিচ্ছু পাইনি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে স্যার। স্যার, এই গাড়িটা নিশ্চয়ই সেই লোকটারই স্যার, যে নকল বোমটা রেখেছিল ব্যাগে। একটা কাজ করো, গাড়িটা খুব ভালোভাবে চেক করো, দেখো কোনো ফিঙ্গারপ্রিন্ট এখানে পাওয়া যায় কিনা। কিছু চেক করো। ইয়েস স্যার। স্যার, স্যার, গাড়ির মধ্যে আরসি বুক পেয়েছি স্যার। এই গাড়িটা কোনো সর্বাণী নামের মহিলার। সর্বাণী? স্যার, গাড়ির ভেতরে বা বাইরে কোথাও আঙুলের ছাপ নেই স্যার। কি অদ্ভুত, সব চিহ্ন সাফ করে দিয়েছে নাকি? হ্যাঁ স্যার। ফ্রেডি, একটা কাজ করো, এই যে রিয়ার ভিউ মিরর আছে না, যেটা পিছনে দেখে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার পিছনে দেখো, হয়তো পাওয়া যাবে।
আছে স্যার, আঙুলের ছাপ এখানে আছে। ভেরি গুড, ভেরি গুড। নিয়ে নাও সব, নিয়ে নাও। ইয়েস স্যার। অভিজিৎ, এই সর্বাণীর সঙ্গে দেখা করা দরকার। এটা তো জানতে হবে যে ওই গাড়িটা এখানে কেন রেখে গেল। নামেই কাজের লোক, শুধু নামেই আছে। দেখতে গেলে তো আমি এর কাজের লোক আর এই আমার বস। একবার আসুক, কাজ থেকে ছাড়িয়ে দেব। হ্যালো, হ্যাঁ রাজু আছে ওখানে? কি ওখানেও নেই? ওকে ওকে। এক্সকিউজ মি, আপনারা কারা? আর ভেতরে কি করে এলেন? নক করলেন না, ডোরবেল বাজালেন না? আসলে বাড়ির মালিকের সঙ্গে দেখা করার জন্য আমরা এই ফর্মালিটিসটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এই বাড়ির মালিক কি আপনি না? আগে হ্যাঁ, আমি সর্বাণী। কিন্তু আপনারা কারা? আমি আপনাদের আগে কখনো দেখিনি। আমরা সিআইডি থেকে এসেছি, আর একটা ইম্পর্টেন্ট কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ? আমাকে? হ্যাঁ, আপনাকেই। এখন এটা বলুন যে MH04 2058 এটা আপনার গাড়ির নাম্বার? হ্যাঁ, এ তো আমারই গাড়ির নম্বর। কিন্তু আপনারা কি করে জানলেন? আপনার গাড়ি আমরা ইম্পেরিয়াল বিল্ডিং এর বেসমেন্টে পেয়েছি। ওখানেই গাড়িটা পার্ক করা ছিল। পার্ক করা ছিল ইম্পেরিয়াল বিল্ডিং এ? হ্যাঁ, পার্ক করা ছিল ইম্পেরিয়াল বিল্ডিং এ। আপনার গাড়িটা ওখানে পৌঁছলো কি করে? আমি কি করে জানবো? তাহলে তো এটাও আপনি জানেন না যে কয়েকজন লোক আপনার গাড়িটাকে ব্যবহার করে কোথাও বোম লাগিয়ে দিয়েছে। হোয়াট? বম? আগে হ্যাঁ, বোম। বোম কে কি লাগাতে পারে এই বোমটা? আপনি কি? আমি কেন করব এরকম কাজ অফিসার? তাহলে আপনার গাড়িটা ওখানে কেন? ও হতে পারে আমার কাজের লোক নিয়ে গিয়েছিল, রাজু। রাজু? আচ্ছা, এই রাজু কোথায়? ওকে ডাকুন তো। দেখুন, আমি আমি নিজেই ওকে খুঁজছি। অ্যাকচুয়ালি আমি কালকেই ফিরেছি। আমি এখানে থাকি না, বাইরে থাকি। এখানে এসে দেখলাম ও এখানে ছিল না, আর আর আমার গাড়িও ছিল না। রাজুর এগেনস্টে রিপোর্ট লিখিয়েছিলেন পুলিশে? দেখুন স্যার, আমার মনে হয় না ও আমার গাড়ি চুরি করেছে। আচ্ছা, এই রাজু থাকে কোথায়? আগে তারকপুর ভিলেজ। তারকপুর ভিলেজ? তারকপুর। কে কে আপনারা? তোর নামই তো রাজু। হ্যাঁ, রাজু তো আমারই নাম। কিন্তু আপনারা কারা? কি চাই আপনাদের? সর্বাণী ম্যাডামের বাড়িতে তুমি কাজ করতে তো? করতাম না, এখনো করি। সর্বাণী ম্যাডামের বাড়িতে থাকা উচিত ছিল। এখানে কি করছিস? যখন ম্যাডামই নেই তো আমি ওখানে গিয়ে কি করব? ম্যাডাম বাইরে গেছেন। তুই খুব জোর দিয়ে বলতে পারিস যে ম্যাডাম বাইরে গেছে? হ্যাঁ, কিন্তু আপনারা এরকম সিআইডির মতন জিজ্ঞাসাবাদ করছেন কেন? আমরা সিআইডিরই লোক। সিআইডি? কেন? হ্যাঁ, হাওয়া বেরিয়ে গেল? স্যার, ব্যাপারটা কি স্যার? নকল বোম বানিয়ে মানুষদের ভয় দেখাও, আর জিজ্ঞেস করছো ব্যাপারটা কি? নকল বোম? হ্যাঁ, নকল বোম। সর্বাণী ম্যাডামের গাড়ি কোথায়? গাড়ি? হ্যাঁ, গাড়ি। 4 চাকা, পম্পম। কোথায় গাড়ি? আরে, তুমি তো ফিরে আসলে। গাড়িটা কোথায়? হ্যাঁ, কোথায় গাড়ি? স্যার, গাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি স্যার। গাড়ি বিক্রি করে দিয়েছো? কাকে বিক্রি করেছো? স্যার, দুজন লোক এসেছিল, ওরা আমাকে ফোন করেছিল স্যার। ওরা জানতো যে গাড়িটা বিক্রি হবে? হ্যাঁ স্যার। স্যার, একটা লোক তো বলছিল যে ওরা কি ম্যাডামের খুব পরিচিত স্যার। কারা ছিল ওরা? তুমি কি চিনতে ওদেরকে? দেখেছিল কোনোদিন ম্যাডামের সঙ্গে? না স্যার, আমি কোনোদিন দেখিনি স্যার। সকালে ফোন করেছিল আর সন্ধ্যাবেলা টাকা নিয়ে এসে গাড়িটা নিয়ে চলে গেল স্যার। সকালবেলা ফোন এলো আর বিকেলবেলা গাড়ি বিক্রি হয়ে গেল। হ্যাঁ, স্যার। বেশ চটপট বিক্রি হয়ে গেল তো গাড়িটা। হ্যাঁ, কারা ছিল ওরা? দেখতে কেমন ছিল? স্যার, দেখতে কেমন ছিল ওরা? স্যার, 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 ওরা দেখতে খুব গাট্টা গোট্টা ছিল স্যার। যখন ওরা তোকে বললো যে ওরা তোর ম্যাডামকে চেনে, তোর ভয় লাগেনি? ওরা যদি ম্যাডামকে গিয়ে বলে দেয় যে গাড়ি তুই বিক্রি করে দিয়েছিস? ভয় তো খুব পেয়েছিলাম স্যার, কিন্তু ভেবেছিলাম টাকা নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো, পালিয়ে যাবো স্যার। লোভ বেড়ে গিয়েছিল, আর লোভের সাথে সাথে সাহসও বেড়ে গিয়েছিল।
টাকা পেয়েছিল অথচ পালায়নি। হ্যাঁ, আমাদের সাথে বিরোধে চলো, ওদের দুজনের স্কেচ করাও। স্কেচ স্কেচ বোঝো তো? ছবি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জানি স্যার। আরো একটা কথা, ওই কলটা ম্যাডামের বাড়িতেই এসেছিল তো? হ্যাঁ ঠিক বলেছেন স্যার, ম্যাডামের বাড়িতেই ফোনটা এসেছিল স্যার। বিবেক, সচিন, ওই ফোন নম্বরের খোঁজ নাও, যে নাম্বার থেকে সর্বাণীর বাড়িতে ফোন করা হয়েছিল। ডক্টর সালুকে কি হয়েছে? আঙুলের ছাপটা তো আছে, কিন্তু ভীষণ অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে এই ধরনের আঙুলের ছাপ দেখতে পাওয়া খুব আশ্চর্যের। অ্যাটলিস্ট আমি তো দেখিনি। দেখবেই বা কেমন করে? তুমি তো আর এত বেশি কাজ করো এক্সকিউজ মি তাই না? ডক্টর সালুকে, কি বলতে চাইছো তুমি? রিল্যাক্স রিল্যাক্স, এক্সপিরিয়েন্স। তোমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই তো? ইউ সো রাইট। একটা কাজ করো, তোমার যখন এতটাই এক্সপিরিয়েন্স, তুমি নিজেই দেখে বলে দাও যে এই ধরনের আঙুলের ছাপ দেখতে পাওয়া যায় না যায় না। শিওর শিওর, ঠিক আছে, কই দাও নাও। দেখি। হ্যাঁ, কি হলো ডক্টর সালুকে? তোমার মুখটা এরম হাঁ হয়ে গেল কেন? হোয়াটস দ্য ম্যাটার? আরে সালুকে, তুমি হাঁ করে আছো কেন? স্যার, যদি আপনার আসতে আরেকটু দেরি হতো তাহলে ও কতক্ষণ হাঁ করে থাকতো কে জানে। কি দেখতে পেয়েছো? স্যার, ওর মনে হয় এই দুনিয়ায় ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট আর তো কেউ নেই। যে বম লাগিয়েছিল, মানে যার ফিঙ্গারপ্রিন্টস আমরা পেয়েছি, সেটা পেয়েছি আমরা, আবার পাইনিও বলতে পারেন। আরে সালুকে, তুমি তো বলেছিলে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তাহলে না মানে ফিঙ্গারপ্রিন্টে গন্ডগোল আছে? আরে গন্ডগোল নয়, অনেক বড় গন্ডগোল বস। মানে এই হাতটা অদ্ভুত ধরনের, এই হাতে রেখাই নেই। ডক্টর সালুকি, হাতে রেখা নেই এমন কি করে হতে পারে? সেই জন্যই তোর মুখটা একেবারে হাঁ হয়ে গেছে, রাইট ডক্টর সালুকে? ও আচ্ছা বস, এটা যারই হাত হোক, ওর হাতটা পোড়া। দেখো সালুকে, হাত পোড়া হলে আঙুলের ছাপ কি করে আসবে? না না, বুড়ো আঙুলটা আর মাঝের আঙুলটা ছাড়া পুরো হাতটাই পোড়া। তাহলে বুড়ো আঙ্গুল আর মাঝের আঙ্গুল বাকি আছে তো? হ্যাঁ। তাহলে ওই দুটো দিয়ে কাজে লাগা। আরে ভাই, আসলে এই ছাপটা আমি আমাদের রেকর্ডসের সঙ্গে মিলিয়ে দেখেছি, কিন্তু আমাদের রেকর্ডসে তো এই ছাপটাই নেই। এইটাই তো প্রবলেম। হ্যাঁ বিবেক, সর্বাণীর বাড়িতে যে ফোনটা এসেছিল তুমি জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, রাজুকে ওই ফোনটা আমরে কলোনি থেকে করা হয়েছিল। আমরে কলোনি? স্যার, এখানেরই ঠিকানা বলেছিল সেলফোন কোম্পানির লোকেরা। চলো দেখা যাক। আরে দরজা তো বন্ধ আছে, ভেতরে যেতে হবে। তার জন্য তো দরজা ভাঙতে হবে স্যার, আর সেই কাজটা আপনি ছাড়া আর কেই বা করতে পারে? আচ্ছা, আর আমি যখন থাকি না তখন এই ভালো কাজটা কে করে? আমি দু একবার চেষ্টা করেছি। তো ভেঙেছে? হ্যাঁ, কেন নয়? দরজা? আমার কাঁধ। ও সরো। সার্চ করো, দেখো কি ধরনের লোকেরা থাকে এখানে। সব স্যার, এই যে কিছু ফটোগ্রাফস পেয়েছি কোনো মার্কেটের, আর স্যার এই যে কোনো গাড়ির চাবি। এই মার্কেটটা আশেপাশে কোথাও হবে বোধহয়। স্যার, রক্ত। লাশ?
কি নৃশংসভাবে মেরেছে একে। ফ্রেডি, আশেপাশে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনো, ওদের জিজ্ঞাসা করি যে এই লোকটাকে ওরা চেনে কিনা। যাও। ইয়েস স্যার। কাজল, স্যার। দেখো তো বাড়ির মধ্যে কোনো অস্ত্র পাওয়া যায় কিনা যেটা দিয়ে একে খুন করা হয়েছে। ইয়েস স্যার। আসুন আসুন, সাবধানে চলুন। আসুন, এদিক দিয়ে আসুন। সাবধানে আসুন। লাশটাকে দেখুন ভালো করে। একে কি চেনেন আপনারা? স্যার, এ তো মহেশ। মহেশ? আপনি চেনেন একে? হ্যাঁ স্যার, এই বাড়ির মালিক। একে কে মারলো স্যার? সেটা তো আপনারাই বলতে পারবেন না যে একে কে মেরেছে, কার সাথে শত্রুতা ছিল এর। স্যার, ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। উনি তো খুব ভালো মানুষ ছিলেন স্যার। আচ্ছা, এর পরিবারের কোনো লোকজন কি আছে এখানে? স্যার, উনি একাই থাকতেন, আর এই বাড়িটা উনি ভাড়াতে দিয়ে দিয়েছিলেন। ভাড়ায় কাকে? দুটো ছেলে থাকতো স্যার। দুটো ছেলেকে? কোথায় ওরা এখন? জানি না কোথায় গেল স্যার। মহেশও ওদের নিয়ে খুব বিরক্ত থাকতো স্যার। বিরক্ত? এই মহেশ ওদের উপরে বিরক্ত কেন হয়েছিল? ওরা প্রায় দিনই বাড়িতে ফিরতো না, আর যখন ফিরতো অনেক রাত করে ফিরতো, আর বেশ কয়েক মাস ধরে ওরা বাড়ির ভাড়াও দেয়নি। স্যার, এখানে কোনো অস্ত্র নেই স্যার। অস্ত্র নেই? তার মানে ওরা মার্ডার ওপেন নিজেদের সঙ্গেই নিয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে ওই ছেলে দুটোকে দেখেছিলেন? স্যার, আমরা কেউ দেখিনি স্যার। বোমা তৈরি করতে এমন দুটো ছেলে এই বাড়িতে ছিল, অথচ আপনারা কিচ্ছু জানেন না। হ্যাঁ, ওরা দুজন মহেশকে খুন করে এখান থেকে চলে গেল, আর কেউ কিছু জানতেই পারলেন না। আশ্চর্য ব্যাপার। এক কাজ করুন, আপনারা এখান থেকে বেরিয়ে যান। চলুন। যান। রেডি? আরে, বিধিগড় মার্কেট। এই কাঁচের রিফ্লেকশনটা দেখেছো? বিধিগড় মার্কেটের। তার মানে ওই দুটো লোক এইখানে বসে বসে বিধিগড় মার্কেটে নজর রাখছিল। স্যার, এর মানে হলো এবারে ওরা বিধিগড় মার্কেটে বোম রাখবে। হয়তো। আর এই বোমাটা গাড়িতে রাখা হয়েছে, যার চাবিটাই এই বাড়িতে পাওয়া গেছে। ফ্রেডি, এক কাজ করো, এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, কুইক। ফ্রেডি, কাজল, এটা বিধিগড় ফার্নিচার মার্কেট। মার্কেটের ব্যাপার, লোকেরা যদি জানতে পারে তো সাংঘাতিক হইচই পড়ে যাবে। ওরা যেন জানতে না পারে কি চলছে, ঠিক আছে? দেখো কোনো বেয়ারিশ গাড়ি আছে কিনা। আমাদের কাছে চাবি আছে, এই চাবির গাড়িটাকেই খুঁজতে হবে। হতে পারে যে ওতে বোমা রাখা আছে। দয়া স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ফ্রেডি, পাওয়া গেল কিছু? এখন অব্দি তো নয় স্যার। না, দেখো ভালো করে। সেরকম কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। গাড়িটাকে যেভাবেই হোক পেতে হবে, ঠিক আছে? আমি আশেপাশের পার্কিং এরিয়াগুলো দেখছি। ইয়েস স্যার। চলো চলো। ওয়াচম্যান। ইয়েস স্যার। কার গাড়ি ওটা? যাই না স্যার, কার গাড়ি 3-4 ঘন্টা ধরে পড়ে আছে। 3-4 ঘন্টা ধরে পড়ে 3-4 আছে? ঘন্টা ধরে পড়ে আছে। তুমি যাও এখান থেকে। হ্যাঁ, স্যার। কুইক। হ্যাঁ স্যার। রেডি, গাড়ি পাওয়া গেছে। কি গাড়ি পেয়ে গেছেন? তোমরা মার্কেটের এদিকে চলে এসো। হ্যাঁ, আমি এখানেই আছি। এখনই আসছি স্যার, চলো।
সিটের নিচে দেখো। কিছু নেই এখানে না? না স্যার। এই গাড়ির ভেতরে তো কিছুই নেই দেখছি। এক মিনিট, এটা কি? ও নো, বোমা এখানে আছে। বোমা ফাটতে মাত্র 1 মিনিট বাকি। 1 মিনিট? এখন কি করব স্যার? এক কাজ করো, চটপট বোম স্কোয়াডকে ফোন করো। ওর আস্তে আস্তে দেরি হয়ে যাবে স্যার। বোম ফেটেই যাবে স্যার। ফ্রেডিক, আগে ফোন তো করো, জানা তো যাক কিভাবে বোমাটাকে ডিফিউজ করতে হবে। হ্যালো, বোম স্কোয়াড অফিস। 1 মিনিট। লেগেছে স্যার, লেগেছে স্যার। এই যে, এই যে। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। এখানে একটা গাড়ির মধ্যে একটা বোমা আছে। বোমা ফাটতে 50 সেকেন্ড বাকি আছে মাত্র। কি করবো আমরা? আর এটাতে তিনটে রঙের তার লাগানো আছে, একটা নীল, সাদা আর কালো। আর এই নীলটা একটা স্ক্রুর সঙ্গে জোড়া আছে। কেটে দেবো এটাকে? শিওর। ওকে, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নীল তারটা কেটে দিয়েছি, কিন্তু টাইমার বন্ধ হচ্ছে না। হ্যাঁ, অন্য তারটা। হ্যাঁ, একটা লাল তার আছে টাইমারের সঙ্গে জোড়া। ঠিক আছে, ওকে ওকে, ইয়া। আরে, এই টাইমার তো বন্ধই হচ্ছে না। লাল তার কেটে দিয়েছি কিন্তু কিচ্ছু হচ্ছে না। সাদা তারটা। ও গড, তাড়াতাড়ি করুন স্যার। ফ্রেডি, 1 মিনিট। কিচ্ছু হচ্ছে না, টাইমার বন্ধ হচ্ছে না। স্যার, 5 সেকেন্ড বাকি, আর কিছু একটা করুন। ওকে ওকে, পালাও এখান থেকে। চলুন। আরে পালাও। স্যার, এই বোমটা ফাটলো না তো? আরে ব্যাপারটা কি? সময় পার হয়ে গেল কিন্তু বোমাটা ফাটলো না। এই বোমাটাও নকল। ফ্রেডি, একটা কাজ করো, তুমি গাড়িটাকে ফরেন্সিক গ্যারেজে পাঠিয়ে দাও, কুইক। এই লোকটা স্যার নকল বোম কেন রাখছে? 2 জায়গাতেই ও আসল বোম রাখতে পারতো, কিন্তু রাখেনি। আমি তো সেটাই ভাবছি অভিজিৎ, এই লোকটা নকল বোম কেন লাগাচ্ছে? আরো একটা কথা আছে স্যার, এই দুটো বোমই পারিজা রোডেই লাগিয়েছে। এক্স্যাক্টলি, পারিজার রোডেই লাগানো হয়েছে। একটা ইম্পেরিয়াল বিল্ডিং এ আর একটা বিধিগড় মার্কেটে। কেন জানি না স্যার, পরিজা রোডের পিছনে এই লোকটা কেন পড়ে আছে। হ্যাঁ, ওখানে কোনো স্কুলও নেই আর কলেজও নেই, আর না কোনো গভর্নমেন্টের বিল্ডিং আছে। তাহলে ও কেন লাগাচ্ছে? আর এই লোকটাই বা কে? যেই হোক স্যার, এ কোনো নতুন লোক। শর্মানির কাজের লোকও তো বলেছিল না, যারা তাদের গাড়িটা কিনেছিল তারা অপরিচিত ছিল। অভিজিৎ, একটা কাজ করা যাক, এই রাজু যে কেসটা করেছিল ওই লোকটাকে আমাদের খুঁজতে হবে এই পারিজা রোডে। কারণ ও প্রথম দুটো বোম এই পারিজা রোডেই লাগিয়েছিল, আর তৃতীয় বোমটাও ও ওই এরিয়াতেই লাগাবে। আর আমার তো মনে হয় এই তৃতীয় বোমটা আসলই হবে। সচিন, বিবেক, এই পারিজা রোডে ভালো করে চেক করো। সব কটা দোকানে গিয়ে দেখো ওই লোকটাকে এখানেই পাওয়া যাবে। হ্যাঁ, বিবেক। স্যার, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু ও কোথাও নেই। কোথায় খুঁজেছিস? পারিজা রোডে, বিধিগড় মার্কেটে, সব জায়গায়। হ্যাঁ, কিন্তু ও কোথাও নেই। কোথায়
ওই লোকটাকে এখনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। এটা হতে পারে না বিবেক, ভালো করে দেখো, চোখ কান খুলে দেখো, লোকটা এই এরিয়াতেই আছে, ভালো করে খোঁজ নাও। হ্যাঁ সচিন, স্যার এই মাত্র একটা ছেলেকে দেখলাম যার হাব ভাব দেখে মনে হচ্ছে একটু গড়বড় আছে, বারবার পেছন ফিরে দেখছিল আর খুব ভয় পেয়েছিল মনে হচ্ছে। তাহলে দেখো কি করে, কোথায় যায় দেখো। হ্যাঁ স্যার। স্যার ও উল্টো দিকের চায়ের দোকানে যাচ্ছে স্যার। আচ্ছা, যাও ওর পেছনে, পিছু নাও, আমিও আসছি। হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ সচিন, কোথায় আছে? স্যার ভেতরে বসে একটা লোকের সাথে কথা বলছে। চলো। চলুন স্যার। স্যার ও তো এই লোকটার সাথে বসে কথা বলছিল। হ্যাঁ স্যার। এই, যে লোকটা তোমার সঙ্গে কথা বলছিল সে কোথায় গেল? ওই, শুনতে পাচ্ছ না? ওই, হি ইজ ডেড। সচিন, তাড়াতাড়ি ধরো ওই লোকটাকে, ও বেশি দূর যেতে পারেনি। মাই গড, একে তো পিতেই গুলি করা হয়েছে। বিবেক, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। স্যার এইটা, হ্যাঁ স্যার, এটা সেই লোকটা যেটা আমাদের স্কেচে আছে। হ্যাঁ, দাঁড়া, গুলি করে দেবো কিন্তু, দাঁড়া, না দাঁড়ালে কিন্তু গুলি করে দেবো বলে দিচ্ছি। চল নাম গাড়ি থেকে। তুমি মালিক এই হোটেলের? হ্যাঁ স্যার। এদিকে এসো, দেখো ভালো করে এই লোকটাকে, মন দিয়ে দেখো আর বলো তুমি কি চেনো এই লোকটাকে? এ কি তোমার হোটেলে আগে কোনোদিন এসেছিল কারোর সঙ্গে? মনে করে বলো। দেখো আমরা সিআইডির লোক, তোমার কিচ্ছু হবে না, বুঝেছো? সত্যি করে বলো, তুমি কি একে চেনো? না স্যার, এই লোকটা আমাদের এখানে এর আগে কখনো আসেনি। স্যার হ্যাঁ, ওই লোকটা পালিয়ে গেছে স্যার। পালিয়ে গেছে? তোমার হাতে কি হয়েছে? স্যার কিছু না, গুলি লেগেছে। ঠিক আছে সচিন, মনে হচ্ছে এদের খুব বড় গ্যাং আছে। এরা নিজেদের গ্যাংয়ের লোককে কেন মারলো সেটার খোঁজ তো অবশ্যই নিতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বস, এই লোকটির মৃত্যু তো গুলি লাগার জন্যই হয়েছে, কিন্তু গুলি খুব কাছ থেকে মারা হয়েছে। আর হ্যাঁ, বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল। আচ্ছা, সাইলেন্সার লাগানো ছিল? একদম। কিন্তু স্যার আপনি কি করে জানলেন? দেখো নাতাশা, এই যে গুলির ক্ষতটা রয়েছে না, যেখান থেকে গুলিটা ভেতরে ঢুকেছে, ভালো করে দেখো, অনেক বেশি গান পাউডার লেগে আছে। আর এটা তখনই হয় যখন সাইলেন্সার লাগানো থাকে। তাই জন্য তো আমাদের সামনে গুলি করে পালিয়ে গেল, আর আমরা জানতেও পারলাম না, আওয়াজটাও আমরা শুনতে পাইনি। স্যার, লুকিং গ্লাসে আপনি যার হাতের ছাপ পেয়েছিলেন সেটা এই লোকটারই। ওর হাতটা দেখুন, একদম পুড়ে যাওয়া হাত। মানে এই লোকটাই ওই নকল বম বিল্ডিং এ রেখেছিল, আর ওই গাড়িটাও এই লোকটাই ওখানে রেখেছিল। হ্যাঁ, স্যার যেই লোকটাকে গুলি করেছে, যদি ওকে আমরা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারা যাবে। ঠিক বলেছো বিবেক, এই সব কিছুর পিছনে একটা আলাদা মোটিভ কাজ করছে, অন্য ধরনের। এটা আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।
তো সর্বাণী। এখানে কি করছে? এটা তো সেই ছেলেটা যে আমাকে গুলি করেছিল। ও সর্বাণীর সাথে কি করছে? ভালো কাজ করেছো সালাম তুমি। ম্যাডাম। এই নাও তার পুরস্কার। ওকে রাস্তা থেকে সরানো খুব জরুরি ছিল। তার মানে হলো এও ওদের সাথে জড়িত। আমরা এসব কাজে এক্সপার্ট। আর কোনো কাজ থাকলে হ্যাঁ বলবেন। ঠিক আছে, এখন এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। মনে হচ্ছে পালিয়ে গেছে স্যার। আমি বলেছিলাম না, এই মহিলা সর্বাণী ভীষণ গোলমেলে ছিল, বুঝলে? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে সর্বাণীকে ওই লোকটাকে টাকা দিতে দেখেছি যে আমাকে গুলি করেছিল। তখনই ওকে ধরা উচিত ছিল সচিন। স্যার আমি চেষ্টা করেছিলাম কিন্তু হঠাৎ করেই পালিয়ে গেল। কোনো ব্যাপার না, এই বাড়িটাকে ভালো করে সার্চ করো, প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে দেখো, তাড়াতাড়ি। এটা কি বোম বানানোর আলাদা আলাদা পদ্ধতি? বোম বানানোর আলাদা আলাদা পদ্ধতি? এই মহিলা দেখতে সাধারণ, কিন্তু এর মাথার মধ্যে পোকা ঢুকে আছে। পোকা। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন স্যার, দামি জুয়েলারির ডিজাইন স্যার, এই দেখুন। স্যার এটা তো এই মুকুটটাই স্যার, যেটা মিউজিয়ামে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, এই মুকুটের ফটো সর্বাণীর কাছে কি করে আসলো আর কেন? স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, মিউজিয়ামের রোড ম্যাপ আর স্কেচ স্যার, এই সিন্ধুকের আর ঘরগুলোরও স্যার। মাই গড, মিউজিয়ামের রোড ম্যাপ আর স্কেচেস, সিন্ধুকেরও আবার ঘরেরও। এর মানে হলো মিউজিয়ামে চুরি হতে চলেছে। স্যার আবার এমনটা নয় তো যে ও ওই দামি মুকুটটা চুরি করতে চায়? একদম ঠিক ভেবেছো তুমি সচিন। আর চুরি ওই কোটি টাকার মুকুটটারই হবে। আর সেই জন্য লোকগুলো নকল বোম লাগিয়েছিল সারা শহরে, যাতে আমাদের নজর ওই বোমগুলোর দিকেই যায় আর এরা নিশ্চিন্তে মিউজিয়ামে গিয়ে চুরি করতে পারে। এই জন্যই তো স্যার একটা বোমও ফাটেনি। কোনো ব্যাপার না, ওই লোকগুলো মিউজিয়ামে কিছু করার আগেই আমরা আমাদের জাল বিছিয়ে দেব। আরে ভিড় দেখে খুব টেনশন হচ্ছে আমার, আর ভয়ও করছে। আবে যখন আসল পরীক্ষার সময় এলো তখন তোর পাকাচ্ছে। দেখ, ফাঁসিয়ে দিস না, তুই জেলের কথা বলিস না। এর মধ্যে দুবার যাওয়া হয়ে গেছে, আর আমি জেলে যেতে চাই না। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম কোথায়? দেখতে তো পাচ্ছি না। হয়তো চলে এসছে ম্যাডাম। যেরকম প্ল্যান বানিয়েছে ঠিক সেরকমই করবে তোমরা দুজন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। কোনো গন্ডগোল হলে চলবে না, না হলে ফেসে যাবে। আরে আপনি টেনশন নেবেন না ম্যাডাম, আপনার ইশারার অপেক্ষায় আছি। আমার লোকের সাথে দেখা হয়েছে কি? হ্যাঁ দেখা হয়েছিল তো, বিজয় ভাই বললো কোনো টেনশন নিস না, উনি সব সামলে নেবেন। গুড। দেখো, এখন আমি ভেতরে যাচ্ছি। আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো গন্ডগোল যেন না হয়। ওই মুকুটটা আমি যে কোনো মূল্যে পেতে চাই। শোনো, আজকে কিন্তু এখানকার সিকিউরিটি খুব কড়া, খুব ভেবেচিন্তে কাজ করবে কিন্তু। নিশ্চিন্তে থাকো বিজয় ভাই, আমরা একবার টাকা নিলে কাজটা করেই ছাড়ি। যাই করো না কেন, কিন্তু কোনোভাবে যেন ধরা না পড়ো। আরেকটা কথা শোনো, যদি কোনোভাবে তোমরা ধরা পড়ে যাও তাহলে আমার নাম কিন্তু নেবে না।
এই বারবার ধরা পড়ে যাওয়ার কথা কেন বলো তো? এখান থেকে পালাবার রাস্তাটা তোমরা জানো তো? আরে না, বলনি তো, কি করে জানবো তাহলে? তোমরা দুজন আমার পেছনে এসো, এখানকার সমস্ত রাস্তা আমি জানি। তাহলে মুখোশটা পরে নাও। ওই অ্যালার্মের সুইচটা অফ করো, কোনোভাবে যাও, যেন অফ। অ্যালার্মটা না বাজে। তোমরা দুজন আমার পেছনে এসো, সাবধানে। দেখ মুকুটটাতে কত হিরে রয়েছে তাই না? হ্যাঁ ভাই, কয়েক লাখ টাকার হবে। আরে এটা কোনো লাখের ব্যাপার নয়, কোটি টাকার হবে রে, কোটি টাকার। একদিনের জন্য, শুধুমাত্র একদিনের জন্য এই মুকুটটা এখানে এসেছে। কালকে আবার এই মুকুটটা ইজিপ্টে ফিরে যাবে। কিন্তু যদি একদিনের বেশি এটাকে রাখেন তাহলে তো চুরি হয়ে যেতে পারে। আরে বাবা, চুরি টুরির কথা মুখ দিয়ে বাড়ি করবেন না আপনি। একবার এই জিনিসটা এখান থেকে ইজিপ্টে ফিরে যাক, তারপর আমি শান্তিতে ঘুমোতে পারবো। হ্যাঁ, কোনটা? ও ও আচ্ছা, ওটা অ্যান্টিক। হ্যাঁ, এক্সকিউজ মি। মুকুটটা তুলে দাও। গিয়া। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, যে যেখানে আছো সেখানেই থাকবে। এই। কেউ এক পাও নড়লে কিন্তু আমি গুলি করে দেবো। হাত উপরে, হাত উপরে। সিকিউরিটি, সিকিউরিটি। কোনো সিকিউরিটি লোক আসবে না, আমি সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি। হাত উপরে, হ্যান্ডস আপ। ধরো একে, বিবেক, ফেডরিক। কি রে, কোথায় যাচ্ছিস? মুখোশ তো খোল, চল। এসপি স্যার, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। এই মুকুটটা চলে গেলে আমার চাকরি চলে যেত। জগমোহন বাবু, আমি বলেছিলাম সিকিউরিটি সেরকমই হওয়া উচিত, যেমনটা আমরা বলেছিলাম সেরকমই। কিন্তু আপনি তো এই চল, চল। সুযোগ পেয়ে পালাচ্ছিলি, হ্যাঁ? চল। কার হয়ে কাজ করিস? বল, কার জন্য তুই কাজ করিস? কার কথায় কাজ করিস তুই? বল না হলে। স্যার, হ্যাঁ, এই দেখুন। মুকুটটা তুলে নাও বস। আচ্ছা, এখনই জানা যাবে তোমাদের বসটা কে। এই নাম্বার, এই নাম্বারটা তো খুব চেনা চেনা লাগছে। মাই গড, আই সি। বস, সর্বাণী, তোমারই জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। ইচ্ছে করছে তোমাকে গুলি করে মেরে ফেলি। আমি কি করলাম? তাহলে সিআইডির লোকগুলো কি করে এলো? আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এতে আমার দোষ কোথায়? আমি জানি না সিআইডির লোকেরা কি করে জানতে পারলো। নিজেকে বাঁচানোর একদম চেষ্টা করো না, তোমাকে মরতে হবে, না হলে তুমি আমাকে ফাঁসিয়ে দেবে। কি হলো বস? আরে এসিপি স্যার, আপনি আমার দিকে বন্দুক তাক করছেন? আপনি তো আমাকে কতদিন ধরে চেনেন তাই না? ও ও পালিয়ে যাচ্ছিল, আমি ওকে ধরেছি। এই সেই
যে এই সবকিছুর প্ল্যান করেছে। ঘোর শত্রু বিভীষণ। যেই থালায় খাও সেই থালায় ফুটো করো। মিউজিয়ামে দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল তোমায়, সেখানে ডাকাতি করিয়ে দিলে। ভুল হয়ে গেছে স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম তাই। লোভে পড়ে গিয়েছিলাম আমি। তুমি জানো পাবলিকের মধ্যে আতঙ্ক ছড়ানোটা কত বড় অপরাধ? তোমরা কি ভেবেছিলে যে তোমরা নকল বোম রাখবে তাই জন্য কিচ্ছু হবে না, কোনো শাস্তি হবে না? এটা তোমাদের ভুল ভাবনা। যখন সাধারণ লোক নিজের বাড়ির থেকে বেরোয় তখন তার প্রাণ নিজের হাতে করে নিয়ে বেরোয়। এই সমস্ত অপরাধীদের জন্য স্যার, যারা তাদের লোভের কারণে যা কিছু করতে রাজি হয়ে যায়, তাই না? সরি স্যার, স্যার ভুল হয়ে গেছে আমার। স্যার এই লোকটা ফাঁসিয়েছে আমাকে। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে প্লিজ। লজ্জা করে না তোমার ক্ষমা চাইতে? তোমাদের দুজনের জন্য দুটো লোকের প্রাণ চলে গেছে। তোমাদের তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। বিশাল, আরে তোর এই মাছ ধরা ছেড়ে দে, মাছ আমরা কিনে নেব। আরে তোরা খেল, আমার এটাই ভালো লাগছে। আরে হাত দিয়ে ধরে দেখ, হয়তো একটা দুটো পেয়ে যাবি। এই কিছু ফেলেছে, কিছু ফেসে গেছে। কি পেয়েছিস? আরে সবাই এদিকে আয়, অনেক বড় মাছ পেয়েছি। ইয়েস ইয়েস। আরে দাঁড়া, টান টান, সাবধানে সাবধানে টান। আরে জোর লাগাকে টান, জোরে জোরে টান, জোর দে। আরে টান না রে, টান না রে ভাই। আরে মনে হচ্ছে বিরাট বড় মাছ। অনেক বড় মাছ। হ্যাঁ, ছেড়ে দে। আরে এটা তো একটা লাশ। এক্সকিউজ মি, পিছিয়ে যান আপনারা। কি দেখেছেন আপনারা? স্যার লাশ, এটা লাশ, একটা লোকের লাশ স্যার, মাছের বড়শিতে আটকে গেছিল স্যার। স্যার আমরা তো ওখানে খেলছিলাম, এখানে ওই বিশাল ছিল, ওর হাতে ওই ওই রডটা ছিল স্যার, এইটা মাছ ধরার রড স্যার। পিছিয়ে যান আপনারা। পেছনে সরো তোমরা, পেছনে সরো, পেছনে সরো। সচিন, দেহটা তোলো তো। মাই গড, স্যার এই লাশটা তো অর্ধেক। স্যার মনে হচ্ছে অর্ধেক লাশ মাছ খেয়ে নিয়েছে। মাছ খেয়েছে তা ঠিক সচিন, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে এটাকে এখান থেকে কেটে তারপর সমুদ্রে ফেলা হয়েছে, যাতে এর কোনো চিহ্ন না পাওয়া যায়। লাশটাকে কাটা হয়েছে স্যার। কাজল, সবাইকে পাঠিয়ে দাও, এদের নাম আর ঠিকানা নোট করে নাও যাতে প্রয়োজনে ডাকা যায়। ইয়েস স্যার। কি মারাত্মক মৃত্যু! মনে হয় এর বাকি অংশ সমুদ্রে কোথাও বয়ে গেছে। পকেটগুলো দেখো তো, এর পরিচয় সম্পর্কে কিছু জানা যায় কিনা? স্যার,
এখানে কিছু একটা চকচক করছে সুজেন, এটা খোলো তো। স্যার, স্যার চাবি? কেউ মনে হচ্ছে জুতোর ভেতরে চাবি লুকিয়ে রেখেছে। এই চাবির কারণে একে খুন করে ফেলা হয়নি তো? শালুকে সারা রাস্তা এটাই ভাবছিলাম যে খুনি এই লোকটাকে যেভাবে টুকরো করেছে সেটা কিভাবে করেছে। কিরকম আবার কি, কেটে ফেলেছে ব্যাস। আরে কেটেছে সেটা তো আমি বুঝতেই পারছি শালুকে। আমার প্রশ্ন করার উদ্দেশ্য কবে কেটেছে, মেরে ফেলার আগে না মেরে ফেলার পরে? বস এটা বলা তো একটু কঠিন। এক মিনিট দেখো, এর মাংসের মধ্যে ভালো করে দেখো, কিছু দেখা যাচ্ছে? আরে ভাই শালুকে, এতে তো কাঠের গুঁড়ো রয়েছে। ইয়েস, কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো আর নুন এই লাশটা থেকে পেয়েছি। এর পেট থেকে? পেট থেকে নয়, পেটের ওপর থেকে। এই কাঠের গুঁড়ো খায়নি বস, এর পেট কাটার সময় এই কাঠের গুঁড়ো এর মাংসের মধ্যে চলে গেছে। আর এই নুনটা? নুন সমুদ্র থেকে এসেছে। আরো একটা ব্যাপার স্যার, যেভাবে এই লাশটাকে কাটা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে একে শ ব্লেড দিয়ে কাটা হয়েছে। কাট কাটার করাত, যেটাতে তীক্ষ্ণ দাঁত থাকে, অনেকটা এরকম। ও, তার মানে একে এমন জায়গায় কাটা হয়েছে যেখানে কাট কাটার কাজ করা হয়। এর বয়স কত হতে পারে শাহরুখে? হ্যাঁ বয়স, এসো বলছি। দেখো বস, এর বাঁ হাঁটুতে আর্থারাইটিস ছিল। আর এই দেখো, ডান দিকের হাঁটুর হাড়টা ভাঙা ছিল, বেঁকা ভাবে জোড়া আছে, রাইট? আর এই দেখো এইটা ওর পেলভিসের হাড়টা। বস ওর পেলভিসের হাড়ের চওড়া দেখে আর এই হাড়ের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এই লোকটির বয়স 50-55 বছরের মধ্যে হবে। 50 থেকে 55? এই চাবি, এই চাবিটা শুধু চাবিই নয়, আর অন্য কিছু, অন্য কিছু। হ্যাঁ স্যার, এই চাবির তালা কিছু স্পেশাল হয়ে থাকবে, কারণ এরকম চাবি সবসময় দেখা যায় না। সেটাই তো, এই জন্য আমি যখনই চাবিটা দেখেছি আমার মাথা ঘুরে গেছে। এই চাবিটার কারণেই তো লোকটাকে খুন করা হয়েছে। স্যার এই চাবিটা দিয়ে কি আমরা জানতে পারি যে এই লোকটা কে ছিল? অবশ্যই জানা যেতে পারে, আর যদি কিছু নাও পাই, এই চাবিটা থেকে খুঁজে বের করব আমরা খুনিকে, আর শাস্তি দেব। স্যার দুটো বিষয় তো পরিষ্কার হয়ে গেছে। এক, এই লোকটা 50-55 বছরের মধ্যে, আর দ্বিতীয়ত একে এমন জায়গায় মারা হয়েছে যেখানে কাট কাটার কাজ হয়ে থাকে। স্যার, কোথাও কোনো পুলিশ স্টেশন থেকে 50 থেকে 50 বছরের কোনো লোকের নির্দোষের খবর নেই। তার মানে হলো অভিজিৎ একে কেউ চেনেই না, এমন কোনো লোকও নেই যে এর নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাবে। স্যার তাহলে যারা চাবি বানায় তাদের এই চাবিটা দেখাই একবার, তারা এই বিষয়ে কিছু বললেও বলতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, কেউ না কেউ তো চিনতে পারবে এই চাবিটাকে, আর বলতে পারবে এটা কি ধরনের তালার জন্য এই চাবি। আসুন স্যার, লোকের মুখ দেখেই বলে দিতে পারবো যে কার দরজা বন্ধ হয়েছে, আর চাবি ঘরের ভিতরে রয়ে গেছে, তাই তো? আগে আমাদের কথাগুলো শোনো। দেখুন স্যার, অনেক কাজ রয়েছে, আমি খাবার খাওয়ারও সময় পাই না। একটু এই চাবিটা দেখো। এটা কোথা দিয়ে পেলেন স্যার? আচ্ছা, এরকমই চাবি বানিয়ে দিতে হবে তো? এই চাবির তালা আছে তোমার কাছে?
আমরা তো শুনেছি এই ধরনের চাবির তালা অনেক পাওয়া যায় এখানে। এটা কেন জিজ্ঞেস করছেন? কোনো লম্বা হাত মারার ব্যাপার আছে নাকি? দেখে তো ভদ্র ঘরেরই মনে হচ্ছে। আমরা সিআইডি অফিসার, সিআইডি। সালাম স্যার। আর আমরা ভীষণই ভদ্রলোক, তাই না? হ্যাঁ। কিন্তু কতক্ষণ? হ্যাঁ, হ্যাঁ, কতক্ষণ? বলুন স্যার। যতক্ষণ সব সত্যি কথা বলবে ততক্ষণ, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। তো এই ধরনের চাবির তালা কোথায় পাওয়া যাবে? এই ধরনের তালা এখনই শহরে পাওয়া যায় না স্যার। কোথায় তৈরি হয়? স্যার, এই ধরনের তালা বাইরের শহরের থেকে তৈরি হয়ে আসে যদি এক্সিবিশন হয় তো। আচ্ছা, রিসেন্টলি এই ধরনের কোনো চাবি দেখেছো কি তুমি? হ্যাঁ স্যার, এই 3 দিন আগে এক এক্সিবিশন এই তালা দেখেছিলাম স্যার। ওখানে থাকতে পারে। এখনো এক্সিবিশন চলছে? হ্যাঁ স্যার, চলছে। কোথায় চলছে এই এক্সিবিশন? আচ্ছা ভাই, এই চাবিটা দেখুন। আমরা এই চাবির তালা খুঁজছি, আছে কি আপনার কাছে? দেখুন দাদা, এরকম আমার কাছে 6খানা তালা ছিল, কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? কে কিনেছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। একজন মহিলা ছিলেন। এক মহিলা? মহিলাকে তুমি চেনো কি? হ্যাঁ, কিছু একটা কার্ড দিয়েছিলেন উনি আমাকে। নীলম, মিসেস নীলম। তালা চাবি কিনেছে মিসেস নীলম, আর চাবি গিয়ে পৌঁছলো লাশের জুতোয়। এই নীলমের বাড়িতে একবার গিয়ে দেখতে হবে যে চাবিটা লাশের জুতোয় গিয়ে পৌঁছলো কি করে। নমস্কার। মেঘনা, মেঘনা, বলো আন্টি। মেঘনা, স্মৃতি রেডি হয়েছে না হয়নি? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আন্টি, স্মৃতি তো কখন রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে নিচে নিয়ে এসো। হ্যাঁ আন্টি। আর হ্যাঁ, আন্টি থালাটাও নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে আন্টি। নমস্কার। নমস্কার বেয়ান, নমস্কার। সব ঠিকঠাক আছে তো? আমরা তো তৈরি হয়েই এসেছি বেয়ান। আচ্ছা আচ্ছা। আপনারাও যদি তৈরি হয়ে যান ভালো হয়। স্মৃতি রেডি আছে, ওই বোধহয় আসছে। এক মিনিট। কে আপনি? আরে এইভাবে এনগেজমেন্ট কেন বন্ধ করছেন? এইসব পরেও হতে পারবে। আমরা সিআইডি থেকে এসেছি। কেন, কি হয়েছে? একটা খুন হয়ে গেছে। খুন? আগে হ্যাঁ, একটা খুন হয়েছে, আর আমরা সেই খুনের ইনভেস্টিগেশন করতে এখানে এসেছি। কিন্তু এখানে কেন এসেছেন আপনি? আর অন্য কারোর খুনে আমাদের কেন জড়াচ্ছেন? আর এইরকম খুশির দিনে, যেখানে আমার মেয়ের এনগেজমেন্ট হচ্ছে, সেখানে এইরকম অলক্ষণে কথা বলবেন না প্লিজ। কি করি বলুন, আমাদের কাজই এরকম। আপনি নিলাম? আগে হ্যাঁ। সচিন স্যার, এই দেখুন, এই চাবিটাকে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, আরে
এটা তো আমার ওই নতুন তালার চাবির মতো দেখতে চাবি। যাক, আপনি চিনতে পেরেছেন তাহলে। এই তালার গল্পটা কি বলুন তো? আসলে ওই আমি আমার মেয়ে আর জামাইকে দেওয়ার জন্য আমার আর একটা বাড়িতে কাজ করাচ্ছি। ওখানে রেনোভেশনও চলছে। ওই বাড়িটার জন্য আমি 6টা তালার একটা সেট আনিয়েছিলাম। এই চাবিটা একেবারে ওর মধ্যে একটা তালার চাবির মতো লাগছে। এটা আপনি কোথায় পেলেন? এটা আমরা একটা লাশ থেকে পেয়েছি। লাশের কাছ থেকে? আগে হ্যাঁ, একটা অর্ধেক লাশ, যার উপরের পাটটা নেই। সেই লাশের পায়ে যে জুতোটা ছিল, সেই জুতোর মধ্যে থেকে চাবিটা পেয়েছে। ওনাদের অন্য বাড়িতে গিয়ে দেখো এই চাবির তালা পাওয়া যায় কিনা, তার থেকে কিছু মিলতে পারে। নিন, নিজেরাই দেখে নিন। বাড়ির রেনোভেশন চলছে। বিয়ের পর এরা দুজন এখানে এসেই থাকবে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, বাড়ির ইনগ্রেশন চলছে। কিন্তু সেই তালা কোথায়? ওই তালা যেটার চাবি আমরা পেয়েছি, কোথায় সেই তালা? তালা হ্যাঁ, মনে হচ্ছে এখানেই কোথাও থাকবে। আমি দেখছি। কিন্তু ওই তালার চাবিটা ডেড বডির কাছে কি করে পৌঁছলো? আমরা যদি সেটা জানতাম তাহলে আমরা এখানে আসতাম আপনাকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, সেটা তো আপনারা ঠিকই বলছেন স্যার। আরে এটা কি? কি হয়েছে মিসেস নীলম? হঠাৎ চমকে উঠলেন কেন? আসলে একটা তালা। হ্যাঁ, একটা তালা। এটার মধ্যে 6টা তালা ছিল, আর এখন একটা তালা পাওয়া যাচ্ছে না। এই বক্সটা আমি নিজে ড্রয়ারে রেখেছিলাম। তালা উধাও? হ্যাঁ। ড্রয়ারে রাখা তালা উধাও? মা, ওই ক্যাবিনেটটাও নেই যেটা এখানে রাখা ছিল। কি? ক্যাবিনেটটাও নেই? কত বড় ছিল ওটা? ছোটই ছিল। আশ্চর্য ব্যাপার, ক্যাবিনেটে উধাও। প্রথমে আমরা একটা চাবি পেয়েছি লাশের কাছে, আর যখন আমরা জানতে পারলাম যে ওই চাবিটা কোনো তালার, তখন তালাটাই উধাও হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ক্যাবিনেটটাও উধাও হয়ে গেল। আচ্ছা, ওই তালাটা ক্যাবিনেটে লাগানো ছিল না তো? স্যার, ওই তালাটা যদি ক্যাবিনেটে লাগানো থাকে, তার মানে ওই ক্যাবিনেটে নিশ্চয়ই কিছু আছে, যার জন্য এই চুরিটা হয়েছে। সচিন, বাড়িটা ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা চেক করো, জানা তো যাবে সত্যিটা কি। জানি না এই সিআইডির লোকেরা কোত্থেকে চলে এলো। সমস্ত অতিথিরা ওখানে বসে আছে আর আমরা এখানে রয়েছি। আরে কিছু হয়নি, কিছুক্ষণ ওরা বসে থাকবে, তারপরে আপনা থেকেই চলে যাবে। আর কি? না আমি এই তালা নিয়ে আসতাম, না আমি এই ঝামেলায় পড়তাম। স্যার। হ্যাঁ সচিন, বলো সচিন, কি পেয়েছো? স্যার, এই দেখুন স্যার, এই থলেতে কিছু আছে একটা। এই দেখুন। থলেতে জড়ানো? হ্যাঁ স্যার। কি আছে দেখো তো। আরে ফার্নিচারই হবে, আর কি? আপনার ফার্নিচার থেকে রক্ত বেরোচ্ছে। বার করে দেখো তাড়াতাড়ি। রক্ত? আপনি সরে আসুন। আস্তে।
অর্ধেক কাটা লাশ। নীলম দেবী, তালা পাওয়া যায়নি ঠিক আছে, কিন্তু এই লাশ, এই ধরটা যেটা আপনার বাড়িতে পাওয়া গেছে, এটার ব্যাপারে তো আপনি জানেন। কার লাশ এটা? না 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 না, আমি জানি না এটা কার লাশ। জানেন না? না জানেন না এটা কার? হ্যাঁ, না। তাহলে চলুন। এটা তো জানেন নিশ্চয়ই, কোথা থেকে এই ধরটা এসেছে? আমি জানি না। জানেন না? না। তাহলে তুমি তো নিশ্চয়ই জানবে কোথা থেকে এলো এই লাশ। না স্যার, আমি কিছু জানি না স্যার। আমিও কিছু জানি না। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে লাশটা কোথা থেকে এলো। আচ্ছা, দেখেছো সচিন, এনাদের বাড়িতে এই লাশ, এই ধর কোথা থেকে এসেছে কিচ্ছু জানা নেই। ভদ্র মানুষ এনারা, ভীষণ ভদ্র। বোধহয় ওই ফার্নিচারের লোকেরা ছেড়ে গেছে, যেখান থেকে এই নতুন ফার্নিচার এসেছে। কে ফার্নিচার বানিয়েছে? কোথা থেকে ফার্নিচার আনিয়েছেন? স্যার ওই হোম বাইট ফার্নিচার থেকে স্যার। হোম বাইট ফার্নিচার থেকে? হোম বাইট, আচ্ছা। যদি নীলম সত্যি কথা বলে থাকে তাহলে লাশ এই ফার্নিচারের শোরুম থেকেই ওর বাড়িতে গিয়ে পৌঁছেছিল। ফার্নিচারের সঙ্গে লাশও প্যাক করে পাঠিয়েছিল। আর খুব ভালো করে প্যাকিংটাও করেছে। আসুন স্যার, কি ধরনের ফার্নিচার চাই? যাতে কোনো লাশ থাকবে না। একই কথা বলছেন আপনি? সকাল সকাল লাশের কথা বলছেন? নিলামের বাংলোতে তুমি যে ফার্নিচারটা পাঠিয়েছিলে তাতে লাশ ছিল। এবার এটা জানো বলো না যে নিলামের বাংলোটা কোথায় তুমি জানো না। হ্যাঁ না স্যার, সত্যি আমি জানি না ওই বাংলো কোথায়। এসব নাটক বন্ধ করো, বুঝেছো? আমি সত্যি জানি না স্যার ওই বাংলো কোথায়, আর আমাদের এখান থেকে কোনো ফার্নিচার যায়ও নি। আবার মিথ্যে বলছো তুমি। আপনি একই কথা বারবার বলছেন স্যার। আমি তো বললাম এখান থেকে কোনো ফার্নিচার যায়নি, আর এই নামও আমরা শুনিনি। তুমি নিজে থেকে সত্যি কথা বলবে নাকি? হ্যাঁ, আমারই দোকানে এসে এইভাবে জোর জবরদস্তি করা ঠিক নয় স্যার। আমি কিন্তু কমপ্লেন করব। আচ্ছা, আমরা সিআইডি অফিসার। হ্যাঁ স্যার, ওই বাংলায় ফার্নিচার পাঠিয়েছিলাম। এসব কথা আগে কেন বলিসনি আমাদের? ওই ফার্নিচার এখানে তৈরি হয়নি স্যার। তার মানে মিথ্যে বলেছো তুমি? সত্যি, এটা মিথ্যে নয়। ওটা এখানে বানানো হয়নি। ওইসব ফার্নিচার দামোদরই বানিয়েছিল ওর নিজের ওয়ার্কশপে। ওর নিজের ওয়ার্কশপে? কিন্তু দামোদর এখানে কাজ করে না। আগে না। এই দামোদর থাকে কোথায়? জানি না। তোর সঙ্গে একটা লোক কাজ করে আর তুই এটা জানিস না যে ও থাকে কোথায়? ওর একটা ছবি আছে আমাদের কাছে। গ্রেট, ওর ফটোটা দে আমাদের। অভিজিৎ, আমরা আর একবার দেখি কি কি হয়েছে। যেভাবে লাশের টুকরোগুলো আমরা পেলাম, যে প্রত্যেকটার আলাদা আলাদা খবর রাখা মুশকিল হয়ে যাচ্ছে। প্রথমে পেয়েছি আমরা একটা লাশ, একটা অর্ধেক লাশ, আর ওই লাশের জুতো থেকে পেয়েছি একটা চাবি, তাই তো? আর তারপর খোঁজ মিলল যে এই ধরনের তালা এক্সিবিশনে পাওয়া যায়। এক্সিবিশন। আর অভিজিৎ, আর ওখানে আমরা জানতে পারি ওই ধরনের তালা 6টা আছে, যেগুলো মিসেস নীলমকে বিক্রি করা হয়েছে, নীলম দেবীকে। কিন্তু নীলামের বাড়িতেও আরেকটা গন্ডগোল। সেখানেও আমরা আরো একটা লাশ খুঁজে পাই। সেখানে আমরা পাই একটা কাটা ধড়, যেটার মাথা ছিল না। এই জন্য স্যার এই দ্বিতীয় লাশটা কার সেটা কিন্তু এখনো জানা যায়নি। আর যখন ফার্নিচারের দোকানে পৌঁছলাম তখন জানতে পারি পুরো ফার্নিচারের কাজ লোকটা দামোদর কার্পেন্টারকে দিয়ে করিয়েছে। দামোদর কার্পেন্টার, যে এই মুহূর্তে নিখোঁজ। এখন এই মৃত ব্যক্তিটিকে, তাকে খুন কে করেছে, সেই আলমারিটা কোথায়, তার তালাই বা কোথায়, এই সব প্রশ্নের উত্তর একজন ব্যক্তি দিতে পারে, দামোদর। আর দামোদর গায়েব। স্যার, খবর পেলাম এই দামোদর বেটার নামই কার্পেন্টার। এর আসল কাজ তো অন্য কিছু। আচ্ছা, কি সেটা? স্যার এ সাংঘাতিক রকমের অপরাধী। অপরাধী? হ্যাঁ স্যার, এই দেখুন
অপহরণের দায়ে 6 বছরের সাজা কাটিয়েছে। এই 2009তেই ছাড়া পেয়েছে। আগে কাঠ কাটতো, এখন মানুষ কাটে। হ্যাঁ স্যার। ইয়েস ডক্টর সালুকে। কি আপনি সত্যি বলছেন? ঠিক আছে, আমরা আসছি। সালুকে, এই টুকরোগুলো কি একই মানুষের? না, না, মানে দুটো খুন? একদম ঠিক। প্রথম খুনিকেই এখনো পাওয়া গেল না, দ্বিতীয় খুন হয়ে গেল। এদের দুজনের ডিএনএ আলাদা আলাদা। এ দেখো, এই ডিএনএটা এই লোকটির, যার লাশ তোমরা সমুদ্রে পেয়েছিলে, আর এই ডিএনএটা এই লোকটির, যার লাশটা তোমরা নিলামের ঘরে পেয়েছিলে। আর দুজনের বয়সও আলাদা আলাদা। একদম ঠিক। এই লোকটির বয়স 50-55 আশপাশে আছে, এটা তো আমরা জানি। এর বয়স 35 বছরের আশেপাশে। দুটো লাশকেই কাটা হয়েছে, হতে পারে দুটো খুনি একইভাবে করা হয়েছে। অভিজিৎ, দুজনকে একই পদ্ধতিতে মারা হয়েছে কি হয়নি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতেই পারি যে দুজনকে একই জায়গায় মারা হয়েছে, সেরকম একটা জায়গায় যেখানে কাঠ কাটার কাজ হয়। কাঠ কাটার কাজ হয়? শুধু তাই নয় বস, এই লোকটির লাশে আমরা আরো অন্য কিছু পেয়েছি। আবার কি পেলেন স্যার? বলছি। এ দেখো বস, মন দিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? আরে ভাই সালুকে, এতে তো কিছু সাদা পাউডারের মতন দেখছি, আটার মতন কিছু। একদম ঠিক চিনেছো বস, এটা আটাই। আমরা এই লোকটির ফুসফুস থেকে গমের আটা পেয়েছি। কাঠের গুঁড়োর সঙ্গে সঙ্গে গমের আটাও রয়েছে। স্যার, যে ধরটা আপনি নিলামের বাড়ি থেকে পেয়েছেন ওই ধরটা দামোদরেরই। আমাদের ক্রিমিনাল রেকর্ডসে দামোদরের আঙুলের যে ছাপ আছে সেটাই ধরের আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে গেছে। ও, তার মানে যে এই ফার্নিচারটা ওখানে পাঠিয়েছে, এই দামোদর, একেই খুন করে দেওয়া হয়েছে, আর এর লাশটাকে ফার্নিচারে লুকিয়ে রাখা হয়েছে। কে কে এই কাজটা করেছে? স্যার, এ দামোদর নিজে তো মরলই, কিন্তু এই কেসটাকে আরো গন্ডগোল করে দিয়ে গেল। এবার দেখতে হবে এই দামোদরকে কে মেরেছে। স্যার, দামোদরের খুন সেই ব্যক্তি করতে পারে যে ওই লোকটাকে মেরেছে, যার লাশ আমরা সমুদ্র থেকে পেয়েছি। সেটা কি করে স্যার? দুজনকে মারার পদ্ধতি একই রকম, নাতাশা, তো খুনিও একই হওয়া উচিত, তাই না? সেটা তো ঠিকই আছে অভিজিৎ, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, দামোদরের ফুসফুসে গমের আটা আসলো কোথা থেকে? স্যার, হয়তো এর খুন এমন কোনো জায়গায় হয়েছে যেখানে ফার্নিচারের কাজ হয়তো হয়, আশেপাশে গম পেশাই করার চাকিও হয়তো আছে, আটার কোনো বড় মিল। হ্যাঁ, বিবেক, নাতাশা, কাজল, একটা কাজ করো, খোঁজ নাও এই শহরে কতগুলো ফার্নিচারের দোকান আছে যার আশেপাশে গম ভাঙানোর কাজ হয়। ইয়েস স্যার। মনে হয় কেউ কাজের মাঝেই চলে গেছে। দামোদর এই কারখানাটা যেমনভাবে রেখে গেছে ঠিক তেমনভাবেই বন্ধ রয়েছে। ভালো করে খুঁজে দেখি। এ কি? রক্ত আর মাংসের টুকরো। ও, সবলেটের উপরেও মাংসের টুকরো। মনে হয় এটা সেই জায়গা। বিবেক, এখান থেকে নমুনা নাও, অন্তত এটা তো জানতে পারবো যে দুটো লাশের মধ্যে এই রক্ত কার। সেই লাশটা যেটা আমরা সমুদ্র থেকে পেয়েছি, নাকি সেটা যেটা আমরা নিলামের বাড়ি থেকে পেয়েছি। আর কাজল, এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে তোলো।
স্যার, কি হয়েছে? এই দেখুন, মনে হচ্ছে এটা সেই ক্যাবিনেটটাই যেটা নিলামের বাড়ির থেকে চুরি হয়েছিল। তালা এই, ও মাই গড, এটা তো এই তালারই চাবি। চোরের কাছে মনে হয় চাবি ছিল না, সেজন্য ও এটাকে কেটে ফেলেছে আর এর ভেতর থেকে সব জিনিস চুরি করে নিয়েছে। একটা কাজ করো, এখানে আশেপাশে খুঁজে দেখি, আরো যদি কিছু পাওয়া যায়। চলো। বস্তা পড়ে আছে। আরে, এই বস্তাটা তো একদম সেই রকমই যেমন নিলামের বাড়িতে ছিল। হ্যাঁ, শুকিয়ে যাওয়া রক্ত। এই ব্যাগের মধ্যে কিছু রয়েছে, খোলো দেখি কি আছে। ও মাই গড, এই বাকি অংশটা ওই লাশের নয় তো, যেটা নিলামের বাড়িতে পেয়েছি? মনে হয় কোনো ইম্পর্টেন্ট পেপার, কিন্তু এই পুড়ে যাওয়া পেপারে কিছু তো ছিল যেটা খুনি নষ্ট করতে চেয়েছিল। হতে পারে এই পেপারটা ওই ক্যাবিনেটে ছিল। একটা কাজ করি, এটা ফরেন্সিকে নিয়ে চলো। সালুকা স্যার এখান থেকে সব খবর বের করবেন। হ্যাঁ সালুকে? বস, সমিলের ব্লেডে আমরা যে রক্তটা পেয়েছি সেটা এই দুজনের। তার মানে হলো এদের দুজনের খুন একই জায়গায় করা হয়েছে, আর সেটাও একই অস্ত্র দিয়ে। ঠিক বলেছো। আচ্ছা সালুকে, যে অন্য টুকরোগুলো আমরা পেয়েছি সমিলের কাছে, সেগুলো কার? ওই টুকরোগুলো এই দামোদরেরই। দামোদরের? আর ওই ক্যাবিনেট যার কারণে এইসব হচ্ছে, তার উপর আঙুলের ছাপ রয়েছে না? হ্যাঁ আছে তো। তো হতে পারে সেটা খুনিরই হাতের ছাপ, তাই না? না অভিজিৎ, ওই ছাপটাও এই দামোদরেরই। বস, খুনি কোনো রকম ছাপ কোথাও ছেড়ে যায়নি। মানে এই খুন হঠাৎ করেই হয়ে যায়নি, এই সব কিছুই ভেবে চিন্তে প্ল্যান করে করা হচ্ছে। প্রিমেডিটেটেড মার্ডার। স্যার, হ্যাঁ স্যার, এই পোড়া কাগজগুলো যেগুলো আপনারা ওই কাঠ কাটার কারখানা থেকে পেয়েছেন, হ্যাঁ, এগুলো কোনো ফাইলের কাগজ মনে হচ্ছে, যার একদিকে কিছু ছবির মতো লাগানো আছে। ফাইলের কাগজ? হ্যাঁ স্যার, এরপর কোনো ইনফরমেশন পেলে আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। না সারিকা, এই পেপারের ডিটেল রিপোর্ট আমার চাই, সেটা যত তাড়াতাড়ি পারো। একটা কথা তো ঠিক অভিজিৎ, যে চাবিটার কারণে এই লোকটা খুন হয়েছে। ইয়েস স্যার, চাবি যখন পাওয়া গেল না তখন পুরো ক্যাবিনেটটাই তুলে নিয়েছিল। পরে ক্যাবিনেট ভেঙে সব প্রমাণ বের করে জ্বালিয়ে দিল। কিন্তু স্যার, নিলামের বাড়ি থেকে সেই ক্যাবিনেটটা কে চুরি করতে পারে? দামোদর, তাছাড়া আর কে করবে? ও তো ফার্নিচার ডেলিভারির বাহানায় বাড়িতে আসা যাওয়া করতেই পারতো, ওই তুলে নিয়েছে কখনো? স্যার, খুনের চিহ্ন পোড়া কাগজগুলোর মধ্যেই আছে স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার। এটা তো কোনো পুলিশ স্টেশনের স্ট্যাম্প মনে হচ্ছে। হ্যাঁ স্যার। এটা কোনো অপরাধীর কোনো পুলিশ রেকর্ড জাতীয় কিছু নয় তো? একটু জুম করো। হ্যাঁ স্যার, কোনো অপরাধীর সম্পর্কে কিছু তথ্য আছে এখানে। পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু মনে হচ্ছে একটা পুলিশ স্টেশনের নাম লেখা আছে স্যার। জাম্বপুর পুলিশ স্টেশন।
9 জানুয়ারি সাল 2000। জাম্বুপুর জাম্বুপুর পুলিশ স্টেশন তো বন্ধ হয়ে গেছে। পুলিশ স্টেশন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ স্যার। কোনো ব্যাপার না, সেন্ট্রাল রেকর্ডস থেকে এই পিএস এর ডিটেল রেকর্ডস বের করো, ওখানেই সমাধান লুকিয়ে আছে। উনি আমাদের ইনচার্জ স্যার। হ্যালো স্যার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? পুলিশ যত ক্রিমিনাল রেকর্ড রাখে তার সবকিছু এখানেই থাকে না অন্য কোথাও থাকে? স্যার সবগুলো এখানেই থাকে। ভেরি গুড। আমাদের জাম্বুপুর পুলিশ স্টেশনের 9 জানুয়ারি 2000 এই দিনের পুরো রেকর্ড চাই। কতগুলো কেস হয়েছিল এই দিন, কতজনকে ছাড়া হয়েছিল, কজনকে ধরা হয়েছিল, সব তথ্য চাই আমাদের। কিন্তু স্যার ওই পুলিশ স্টেশন তো 2000 সালে বন্ধ হয়ে গেছে। সেটা আমি জানি, আমি শুধু রেকর্ড দেখতে চাই। এখনই নিয়ে আসছি স্যার। এই নিন স্যার, এটা ওই পুলিশ স্টেশনের কেস ফাইল যাতে জানুয়ারি 2000 থেকে ডিসেম্বরের কেস আছে। 9 জানুয়ারি 2000 এই দিনটায় তো 3টে রিপোর্ট লেখানো হয়েছিল স্যার। পকেট মার, নিরুদ্দেশ, 19 বছরের মেয়ে নিরুদ্দেশ, আর তাকে খুঁজেও পাওয়া যায় বিকাশ। আরে এটা কি? যেখানে ক্রিমিনালদের সব পরিচয় থাকে সেই পাতাটা কোথায়? এটা তো ছেঁড়া। আমরা জানি না স্যার। এই পাতাটা কোথায় গেল? স্যার আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। ওই কাগজে অপরাধীদের ছবি থাকে, জানো এটা? হ্যাঁ স্যার, তবে এই পুরো ফাইলটার কপি আমাদের কাছে কম্পিউটারে আছে। কি ফাইল কম্পিউটারে আছে? আগে হ্যাঁ স্যার। তাহলে দেখান। আসুন স্যার। এই বিকাশ? তুই এতদিন অপেক্ষা করেছিস না, আর 2 সপ্তাহ অপেক্ষা করে যা, তারপর সব টাকা দিয়ে দেবো তোকে আমি, বুঝলি? কিছু টাকা আমাদেরও দিয়ে দাও বিকাশ। খুব তাড়াহুড়ো নাকি? আরে স্যার, এ তো অলোক। আমরা কোনো ভুল করছি না তো? হ্যাঁ স্যার, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার আমার নাম তো অলোক স্যার, আমি কোনো বিকাশকে চিনি না স্যার। আরে এটা কি করে হলো? 2000 সালের 9 জানুয়ারির পুলিশ রেকর্ড তো বলছে যে তোমার নাম বিকাশ। স্যার পুলিশ রেকর্ড? সারাদিনে না জানি তোর মতন কত জিনিসের সঙ্গে পাল্লা দিই আমরা, বুঝেছিস? বেশি ড্রামা করিস না। আহা, কত কষ্টের পরে হাতে পেয়েছি তোকে, একটু অন্তত খাতির না করেই ছেড়ে দেবো বলছিস? স্যার দেখুন, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমরা অকারণে মানুষকে বিরক্ত করছি। এখন তুই বল যে তোর মাথায় এখন কি চলছে? হ্যাঁ স্যার দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ স্যার। চাপ! আমরা ওই কাঠের মিল থেকে ঘুরে আসছি যেখানে তুই ওই মানুষটাকে খুন করেছিলি। তুই ওই লোকটাকে ক্যাবিনেটে রাখা ওই কাগজগুলোর জন্যই খুন করেছিস, তাই না? হ্যাঁ, আর ওই পেপার থেকে আমরা জেনে গেছি যে তুই কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক, মানুষের সঙ্গে প্রতারণা করিস। কি তাই তো? হ্যাঁ স্যার, স্যার এই কথাটা সত্যি যে আমি শুধু টাকার জন্য বড়লোক ঘরের মেয়েদের সাথে বিয়ে করতাম, আর একবার সব সম্পত্তি আমার নামে চলে আসার পর তাদেরকে আমি ছেড়ে দিতাম। আর স্মৃতির সঙ্গেও তুই এটাই করতে যাচ্ছিলিস? হ্যাঁ স্যার, আমি স্মৃতির সাথেও এটাই করতে চেয়েছিলাম, কিন্তু আশীর্বাদের কিছুদিন আগে দীপক আমার সব প্ল্যান ভেস্তে দিল। সেটাও আর কি? স্যার দীপক স্মৃতির বাবা ছিল। এমন কি করেছিল সে? স্যার দীপক একজন অপরাধী ছিল, তাই নীলম দেবী আর স্মৃতি ওর থেকে আলাদা থাকতো। আশীর্বাদের কিছুদিন আগে ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর মেয়ের সাথে বিয়ে করি তাহলে আমার সত্যিটা সবাইকে বলে দেবে। তাই তুই ওকে খুন করে ফেললি? হ্যাঁ স্যার। আরে আসুন দীপক বাবু, আমি ভালো করে জানতাম যে আপনি এখানে নিশ্চয়ই আসবেন। অলোক, তুই ঠিক করছিস না, আমার মেয়ের জীবনটা নষ্ট করিস না। আর যদি না শুনি তো? প্রমাণ আমার কাছে আছে, সবাইকে দেখিয়ে দিলে তোর জীবন বরবাদ হয়ে যাবে। এখান থেকে তুমি বেঁচে ফিরলে তারপর না দীপক বাবু।
তুই দামোদরকে কেন মারলি? ও তো তোকে সাহায্য করেছিল। স্যার দামোদর মরে গেছে? হ্যাঁ, দামোদরও মারা গেছে। তুই মেরেছিস না ওকে? স্যার দেখুন, আমি সত্যি কথা বলছি স্যার, আমি দামোদরকে মারিনি, বরং আমি যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখনও দামোদর বেঁচে ছিল স্যার। কি? হ্যাঁ স্যার। দামোদরকে তুই যদি না মারিস তো কে মারলো ওকে? অলোক, তাই তো? অলোক, কিন্তু এ অলোক নয়, এর আসল নাম বিকাশ। বিকাশ। আর এই আপনার স্বামী দীপককে খুন করেছে কে? আমি তো এসব ভাবতেই পারছি না অলোক। তোমার তো কোথাও ডুবে মরা উচিত। কেন তুমি এটা করেছো অলোক? কি পেলে তুমি আমার স্বামীকে খুন করে? ক্ষমা করে দাও আন্টি, ক্ষমা করে দাও। বাবা কতবার বলেছে যে এই ছেলেটা ভালো নয়, আমি ওনার একটা কথা শুনিনি। নীলম দেবী, মিস্টার দীপক আপনার স্বামী ছিলেন, এই কথা আপনি প্রথমে আমাদের বলেননি কেন যখন আমরা আপনার বাড়িতে এসেছিলাম? অপরাধ জগতের সাথে জুড়ে ছিল বলে আমরা সব সম্পর্ক ভেঙে দিয়েছিলাম ওর সাথে, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের কাছে ওর কোনো গুরুত্ব ছিল না। আর আপনি মিস্টার প্রতীক, দেখেছেন আপনার ছেলে কি করেছে? একটা নির্দোষ লোকের প্রাণ নিয়েছে, আর আপনি বাধাও দেননি তাতে। স্যার আমরা ভীষণ লজ্জিত। আমরা ভাবতেও পারিনি আমাদের ছেলে এত নিচে নেমে যাবে যে কাউকে খুন করবে। স্যার, দীপককে কে মেরেছে এটা তো জানা গিয়েছে, কিন্তু এই দামোদরকে কে মেরেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। আপনারা যেতে পারেন। সচিন, নাতাশা, একে লকআপে পাঠিয়ে দাও। একটা কাজ করি, ওই কাঠের ফ্যাক্টরিতে আবার আমরা যাই, আশেপাশে জিজ্ঞাসাবাদ করব। কেউ না কেউ তো লোকটাকে নিশ্চয়ই দেখেছে যে দামোদরকে এমন নৃশংসভাবে খুন করেছে। একটা কাজ করি, এখানে যতগুলো দোকান খোলা রয়েছে ওদের জিজ্ঞেস করি, কেমন? কেউ কিছু এখানে বলতে পারছে না, সবার একটাই কথা, কিছুই জানে না। মনে হয় খুনটা তখনই হয়েছিল যখন সব দোকান বন্ধ ছিল, এই কারণে কেউ কিছু বলছে না। সিসিটিভি ক্যামেরা, স্যার ওই ক্যামেরার রেকর্ডিং দেখে হয়তো কিছু জানতে পারা যায় যে কারা এসেছিল আর কারা গিয়েছিল। হ্যাঁ, একটা কাজ করি, এটা রেকর্ডিং ব্যুরোতে নিয়ে যাই। হ্যাঁ, ইয়েস স্যার। দুটো খুন হয়েছে স্যার এই কাঠগোলার গলিতে, কিন্তু আশেপাশের দোকানদারেরা কিচ্ছু দেখেনি। অলোক কি বলছিল কটার সময় দীপককেও খুন করেছে? সন্ধে নাগাদ হবে স্যার, অন্ধকার হয়ে গিয়েছিল। এই জন্য কেউ দেখতে পায়নি, আর এই সুযোগে ও লাশটাকে লুকিয়ে ফেলেছে। অনেক লোকই যাতায়াত করছে, এর মধ্যে থেকে যে কেউ খুনি হতে পারে। লোক যাওয়া আসা করছে, কিন্তু এই গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এইখানে। ডিরেক্ট পজ করো তো, এনলার্জ করো গাড়িটাকে, জুম করো, আর একটু বড় করো। নাম্বার প্লেটটা দেখো অভিজিৎ। কিন্তু এর নাম্বার প্লেটটা তো অর্ধেক কাটা স্যার, ZSS7, আর এর নিচে 1B75, বাকি নম্বর নেই স্যার। এর মানে উপরে 0 থেকে 9 10টা নম্বরের যে কোনো একটা হতে পারে, আর নিচেও 0 থেকে 9 10টা নম্বরের যে কোনো একটা হতে পারে। 10 নম্বর উপরে, 10 নম্বর নিচে, তার মানে টোটাল 100 নম্বর। সবাই আরটিওকে ফোন করো আর প্রত্যেকটা নাম্বারের খোঁজ নাও, দেখো খোঁজো কে এই গাড়ির মালিক।
ওকে ওকে ইয়া থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই গাড়িটার মালিক মিস্টার প্রতীক, এই অলোকেরই বাবা স্যার। অলোকের বাবা? প্লিজ নীলম দেবী, এরকম করবেন না, এরকম করবেন না। আপনারা বেরিয়ে যান এখান থেকে। আমি আপনাদের মুখও দেখতে চাই না। এর আগে আমি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি, চলে যান এখান থেকে। আরে আরে নীলম ম্যাডাম, অতিথিদের এইভাবে ধাক্কা মেরে বের করতে নেই। অতিথি তো ভগবানের রূপ, তাই না? এনাদের তো পুজো করা উচিত। পুজো করার মতন কি করেছে এনারা? হ্যাঁ, এটা তো ঠিক কথা। অলোকের সাথে সাথে মিস্টার প্রতীকের হাতেও রক্ত লেগে আছে। তাহলে আপনারা জানতে পেরেছেন যে দামোদরের খুন কে করেছে? আগে হ্যাঁ, এই ছবিটা খুব ভালো করে দেখুন আপনারা। দেখুন এটা, আর ভালো করে দেখে এটা বলুন গাড়িটা কার। এইটা তো আমাদের গাড়ি, তাই না? আগে হ্যাঁ, আপনাদের গাড়ি। বিয়ের দিন এই গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল না? আগে হ্যাঁ। মিস্টার প্রতীক, কাজ তো আপনি খুব পরিষ্কার করে করেছেন, কিন্তু একটা ভুল করে ফেলেছেন। এই গাড়িটা কাঠের মিলের সামনে রেখে চলে গিয়েছেন, যেখানে আপনি দামোদরকে খুন করেছেন। দামোদরের খুন আমি? এ কি কথা বলছেন আপনি? আপনারা আমাকে কেন ভাসাচ্ছেন? হ্যাঁ, দামোদরের খুন আপনি করেছেন, কিন্তু আমি তো ওই দিন ওই জায়গাতে যাইনি। বুধবার সন্ধ্যায় এই গাড়ি ওখানে ছিল যেখানে খুন হয়েছে। এক মিনিট। বুধবার দিন গাড়িটা তোমার কাছে ছিল না আন্টি? নিলাম, ছাড়ো একে। তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়। কালকের মেয়ে আমাকে শেখাবি না কোনটা ভুল কোনটা ঠিক। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। সরে যাও, আমি বলছি আমি একে মেরে ফেলবো। সরে যাও এখান থেকে, সরো, চলে যাও এখান থেকে সবাই। একদম এগোবে না, আমি বলছি একদম এগোবে না, আমি গুলি করে দেবো কিন্তু। কালকের মেয়ে? আমি মেরেছিলাম দামোদরকে। কেন কেন মেরেছিলেন আপনি ওকে? হ্যাঁ, কারণ ও অলোকের সাথে এক হয়ে আমার স্বামীকে খুন করেছে ওই কাঠগোলায়। কিন্তু আপনি জানতে পারলেন কি করে যে ওরাই আপনার স্বামীকে খুন করেছে? সেই দিন ফোন এসেছিল, দীপক অলোককে রাস্তা থেকে সরাতে চেয়েছিল, কিন্তু তার আগে অলোকই দীপককে মেরে দিল। তারপর যখন আমি সমিল পৌঁছলাম, ওখানে গিয়ে আমি দেখলাম ওখানে অলোককে তো পাইনি, কিন্তু দামোদরকে পেয়ে গেলাম, আর রাগের মাথায় আমি ওকেই মেরে ফেললাম। যখন আপনি জানতেন যে অলোক আপনার স্বামীকে খুন করেছে, তাহলে আপনার মেয়ের বিয়ে অলোকের সঙ্গে কেন করাচ্ছিলেন আপনি? আমি আমার মেয়ের জেদের কাছে অসহায় ছিলাম। অলোকের বিরুদ্ধে আপনার পুলিশে রিপোর্ট করা উচিত ছিল, কিন্তু আপনি নিজেই আইন নিজের হাতে তুলে নিয়েছেন। একটা খুন করেছেন, এবার সারা জীবন জেলে কাটান। যদি ফাঁসি না হয় তাহলে